নমস্কার, বাংলা স্পিয়ারের রাত্রির ৮টার ভিডিওয় আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকাল কসবায় যে কাণ্ডটি ঘটে গেছে তা নিয়ে একেবারে চতুর্দিকে এমন কলরব শুরু হয়েছে যে কান পাতাই দায়। টেলিভিশন খুললেই আপনারা দেখতে পাবেন রিপোর্টাররা সব কসবায় জমায়েত হয়েছে, যে যেভাবে পারছে ঘটনার বর্ণনা দিচ্ছে, সুশান্ত ঘোষ মহাশয়ের ইন্টারভিউ নিচ্ছে। সব মিলিয়ে কলকাতার বুকে কলকাতা কর্পোরেশনেরই একজন প্রবীণ কাউন্সিলরের বুকের উপর গুলি মারার চেষ্টা ব্যর্থ হয়েছে, যদিও এই ঘটনাটি আমাদের সকলকে দারুণভাবে বিচলিত করেছে। বিচলিত করার মতো ঘটনা, অতএব বিচলিত তো করবেই, আমি তার মধ্যে যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে, যেভাবে এই তথাকথিত হত্যাকাণ্ডের চেষ্টাটি সংগঠিত হয়েছে, আমার উপর দেখে কিন্তু মনে হচ্ছে সেটা অত্যন্ত অ্যামেচারিশ কাজ। অর্থাৎ পেশাদারি খুনিরা কি করতে পারে সেটা আমরা দিন কয়েক আগেই পানিহাটিতে তৃণমূলেরই আরেক নেতা অশোক সাহু, তিনি অবশ্য সুশান্তবাবুর মতো কলকাতায় থাকেন না, অবাঙালি, তদুপরি পানিহাটি, অতএব সেই মৃত্যু বা সেই খুন নিয়ে আমরা ততটা ভাবিত বা বিচলিত নই যতটা কলকাতার এই ঘটনা নিয়ে হয়েছে। এখানে তো দেখুন, আমরা শহরবাসী, আমাদের তো একটা বায়াস আছেই। অর্থাৎ কলকাতায় কোনো কিছু ঘটলে সেটাকে আমরা ১০০ গুণ বেশি গুরুত্ব দিই। কলকাতার চাইতেও খারাপ ঘটনা মফস্বলে ঘটলে বা এমনকি সমীপবর্তী শহরতলিতে ঘটলেও আমরা গ্রাহ্যের মধ্যে সেভাবে আনি না। এখন এটা কেন হচ্ছে আমার মতো করে আমি তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, কিন্তু মূল কথাটা হলো যেটা বলছিলাম, যে যেভাবে এই চিত্রনাট্যটা সাজানো হয়েছে সেটা দেখে কিন্তু আমার কিঞ্চিত হাসিই পেয়েছে। আঁতকে উঠেছি বটে, কিন্তু একই সঙ্গে যখন গভীরে গিয়ে বিষয়টি নিয়ে ভেবেছি তখন হাসি ছাড়া আর কিছুই আসেনি। প্রথম কথা হলো, একদল খুনি তারা স্কুটিতে করে কসবার মতো ওই রকম জনবসতিপূর্ণ এলাকায় খুন করতে আসবে, এটা শুনলেই কিরকম একটা মনে হয় যে এটা ঠিক পেশাদারদের কাজ নয়। এত যানবাহন থাকতে স্কুটি, যেটা পালিয়ে যাওয়ার পক্ষে সবচাইতে অনুপযুক্ত একটা যান, সেটার ব্যবহার থেকেই বোঝা যায় যে এই যারা নেমেছিল তারা আসলে নাদান। ২ নম্বর কথা ধরুন, আপনারা সবাই ভিডিও দেখেছেন, আমিও দেখেছি। সেই ভিডিও থেকে আমরা কি দেখলাম? একটি প্রায় কিশোর বয়সী ছেলে, সে হঠাৎ দৌড়তে এসে সুশান্তবাবুর বুকের সামনে ট্রিগার টিপলো কি টিপলো না বুঝতে পারলাম না, আবার এক লাফে ফিরে গিয়ে স্কুটির পিছনে বসে পালানোর চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে ওখানে উপস্থিত জনতা দৌড়ে তাকে ধরে ফেলেছে। এখন শোনা যাচ্ছে যে সে নাকি পুলিশকে বলেছে যে সুশান্তবাবুকে মারা তার উদ্দেশ্য ছিল না, তাকে যারা সুপারি দিয়েছে তারা বলেছে খবরদার মারিস না, শুধু একটু ভয় দেখিয়ে চলে আসিস। এখন এই দুটি ভাষ্যের মধ্যে কোনটা সত্য সেটা কে বলবে? সুশান্তবাবু এবং তার চারপাশে যারা বসেছিলেন তাদের বক্তব্য হচ্ছে
বন্দুকের ট্রিগার লক হয়ে গিয়েছিল, সেই জন্যই গুলি বন্দুকের নল থেকে বেরোয়নি, সেই জন্যই সুশান্তবাবু অক্ষত অবস্থায় এখনো পর্যন্ত বেঁচে বসতে আছেন। সুশান্তবাবু নিজে এটাকে প্রভু জগন্নাথ দেবের কৃপা হিসেবে বর্ণনা করেছেন। 3 নম্বর, দেখুন আজকেই এই যে বলা হচ্ছে যাকে মাস্টার মাইন্ড, যার বিবিধ নামও শুনতে পাচ্ছি, কেউ বলছে ইকবাল ওরফে কিছু, সে একটা মোটর সাইকেল চালিয়ে কলকাতা থেকে বর্ধমান হয়ে ঝাড়খণ্ড বা বিহারে যাচ্ছিল, এবং সেটা পুলিশ শনাক্ত করে গলসিতে তাকেও ধরে ফেলেছে। যেমনভাবে এই অপরাধটি সংগঠিত করার চেষ্টা হয়েছে, আর ঠিক যেভাবে পুলিশ একেবারে বিস্ময়কর দ্রুততায় 24 ঘন্টা পার হওয়ার আগেই তিনজনকে গ্রেফতার করে ফেলেছে, এটা পশ্চিমবঙ্গে আমরা যে ছবি দেখতে অভ্যস্ত তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই ধরুন বেচারা অশোক সাহুর কথাই ভাবা যাক। পুলিশের তদন্তে তার পরিবার এতটাই অসন্তুষ্ট যে তারা পরিষ্কার ক্যামেরার সামনে এসে বলছেন যে আমরা চাই না রাজ্য পুলিশ বা সিআইডি এরা বিষয়টা তদন্ত করুক, আমরা চাই এনআইএ এর হাতে এই তদন্তভার তুলে দিতে। এবং এই অশোকবাবুর ভাই, তিনি তো পরিষ্কার একজন কাউন্সিলরের ভাগ্নে নাকার দিকে উল্লেখ করে বলছেন যে সে যে এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তা নিয়ে আমাদের মনে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, কিন্তু পুলিশ কিছুতেই তার নাম এফআইআরে লিখছে না। আমরা যতবার বলছি যে এ জড়িত আছে এর নাম লিখুন, পুলিশ প্রত্যেকবার বলে দিচ্ছে না, এর নাম লেখা যাবে না। তাহলে এই দুটো চিত্র যদি পাশাপাশি রাখেন, একটা ক্ষেত্রে তিনজন অপরাধী, তাদেরকে কেউ ধরে ফেললো দৌড়ে, কেউ গলসিতে নাকাতে আটকে দিল, এবং এইভাবে তিনটে লোককে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে নেওয়া হলো। অন্যদিকে অশোক সাহের আততায়ী কারা সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, যদিও ঘটনাটা বেশ কিছুদিন আগে ঘটেছে। কথা দয়া করে মনে করবেন না যে আমি ঘটনাটিকে লাঘব করে দেখানোর চেষ্টা করছি। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে প্রফেশনাল কিলার যারা কিংবা শার্প শুটার, তাদের আচরণের একটা দিক যদি আমরা পানিহাটিতে দেখে থাকি, তাহলে ঠিক তার বিপরীত চিত্র আমরা কসবায় দেখতে পেলাম। আর এটা নিয়ে অবশ্যই তৃণমূল কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ শহুরে নেতা, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত অনুগামী, তার এই বিপদের সময় দলের তাবর নেতারা হয় তার বাড়িতে গিয়েছেন, নয় টেলিফোন করে খোঁজখবর নিয়েছেন। আজকে শুনতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায়ও টেলিফোন করে খোঁজ খবর নিয়েছেন। এই ঘটনার অব্যবহিত পরে বিচলিত সুশান্তবাবু আর রাজনীতি করবেন কিনা সেটা ভেবে দেখার কথা বলেছিলেন আমার দুটো ছোট ছোট মেয়ে আছে, তাদের ভবিষ্যতের কথা ভেবে আমাকে হয়তো এবার রাজনীতি ছাড়তে হবে। তাছাড়া তাদের প্রেশার আছে আমার উপর যে অনেক হয়েছে, আর তোমার এইসব করার দরকার নেই। আজকে সকালবেলা হতে পারে নেতাদের ভোকাল টনিক বারে বারে শুনতে তিনি এখন উজ্জীবিত বোধ করছেন, এবং এখন তিনি সমাজ সংস্কারকের ভূমিকায় নেমে বলার চেষ্টা করছেন যে না, গতকাল আমি বলেছিলাম বটে
কিন্তু আজ আমি আমার মন্তব্য বদলে ফেলছি। আমাকে বাড়ির লোকেরাই বলেছে যে না, তুমি যদি এখন রণভঙ্গ দাও তাহলে লোকে তোমাকে কাপুরুষ বলে মনে করবে, অতএব তোমাকে রাজনীতিতে থাকতে হবে, তৃণমূল কংগ্রেসেই থাকতে হবে, এবং তৃণমূল কংগ্রেসে থেকে এই যে ক্রিমিনালদের বিরুদ্ধে তার জেহাদ, সেই জেহাদ চালিয়ে যেতে হবে শেষ বিন্দু পর্যন্ত। খুব ভালো কথা। একজন কাউন্সিলর তিনি কি করবেন না করবেন সেটা তার ব্যাপার। রাতারাতি একজন মানুষের যখন দৃষ্টিভঙ্গিতে এমন একটা আকাশ পাতাল তফাৎ হয়ে যায়, তখন তিনিও কিন্তু কিঞ্চিত এই বেগতিক অবস্থাতেও একটু খোরাকের বস্তু হয়ে দাঁড়ান। কিন্তু সবচেয়ে বেশি খোরাকের বস্তু হিসেবে আমার আজকে মনে হয়েছে আমাদের কলকাতার মেয়র ববি হাকিমকে। হঠাৎ তিনি বায়ুচড়া রোগ হয়েছে এইরকম একটা ভাব দেখিয়ে কর্পোরেশনে নিজের চেয়ারে বসে এমন সব কথাবার্তা বলছিলেন যে বোঝা যাচ্ছিল না যে তিনি তৃণমূল কংগ্রেসের মেয়র, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের এমএলএ, না কোনো বিরোধী দলনেতা। এমনভাবে টেবিল চাপড়ে গলা শক্ত সুরে তুলে তিনি বলছিলেন, পুলিশকে বলছিলেন, পুলিশ করছেটা কি, গোয়েন্দারা করছেটা কি। মমতা বন্দ্যোপাধ্যায় এতবার করে বলার সত্ত্বেও এত সব অস্ত্র শস্ত্র নিয়ে লোকে ঢুকছে কি করে। এবং তিনি একেবারে বাঙালিদের বাঙালি তো, ফলে তিনি বলছেন উত্তরপ্রদেশের, বিহারের, তার সঙ্গে গুজরাটও গুজে দিয়েছেন, কেন জানি না, যদিও গুজরাটে এই ধরনের অপরাধ খুব একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার বলে আমাদের মনে হয় না। এমনকি উত্তরপ্রদেশ, বিহারও এ ব্যাপারে পশ্চিমবঙ্গের তুলনায় অনেক সভ্য হয়ে গেছে। সে যাই হোক, ববি হাকিম বললেন যে উত্তরপ্রদেশ এবং বিহারের রাজনৈতিক সংস্কৃতি নাকি পশ্চিমবঙ্গে চলবে না। আমার কথা হলো, তার বক্তব্য শুনতে শুনতে বিস্ফারিত চোখে আমি ভাবছিলাম যে উত্তরপ্রদেশ এবং বিহারের সংখ্যালঘু যেসব মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আছেন, তারাই আপনারা যদি পশ্চিমবঙ্গে ক্রাইমের রেকর্ড ভালো করে ছানবিন করেন, তথ্য তালাশ করেন, তাহলে দেখবেন এই 10 জনের মধ্যে 8 জনই হয় উর্দু স্পিকিং নয় হিন্দি স্পিকিং মুসলিম। আর ববি হাকিম নিজে রাজ্য বিধানসভায় প্রধানত এদেরই প্রতিনিধিত্ব করেন। তিনি কখনো উর্দু ভাষার পক্ষে স্বপ্ন দেখেন, বলেন 50% বেশি লোক কলকাতায় উর্দু বলবে, সেটাই নাকি তার স্বপ্ন। কখনো কোরআনের কোনো অনুষ্ঠানে গিয়ে বিতর্ক বাঁধান। আবার আজকে তিনি বাংলার সংস্কৃতিকে এতটাই গুরুত্ব দিলেন যে উত্তরপ্রদেশ এবং বিহারের রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবঙ্গে চলবে না, সে কথা খুব প্রত্যয়ের সঙ্গে কর্পোরেশনে নিজের চেয়ারে বসে ঘোষণা করলেন। এটা এক ধরনের, আমি জানি না এইসব বললে ফুটেজ তো তিনি পেয়েছেন সে তো বটেই, কিন্তু এর বাইরে আর কিছু হয়েছে বলে আমার মনে হয় না। তার কারণ ববি হাকিম হঠাৎ এই সুশান্ত ঘোষের ঘটনার পরে কেন এতটা বিচলিত হলেন, কেনই বা তিনি এইভাবে কাঠগড়ায় পুলিশকে তুললেন, কি কারণে বললেন এনাফ ইজ এনাফ, এগুলো আমি বলতে পারবো না। কিন্তু তার কথাবার্তা শুনে আমার
এটাকে নিছকই একটা রসিকতা ছাড়া আর কিছু মনে হয়নি। এবার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘটনা কসবায় এবার ঘটল, যদিও কসবাতেও এটা প্রথম নয়, এর আগেও সুশান্তবাবুর গোষ্ঠীর সঙ্গে তার বিরোধী গোষ্ঠীদের মারপিট হয়েছে, আমরা তার খবর পেয়েছি। বিজয়া দশমী সম্মেলনে গোড়ার দিকে ওই তল্লাটের মন্ত্রী জাভেদকে আমন্ত্রণ করার ব্যাপারে সুশান্তবাবুর তীব্র আপত্তি ছিল। তারপরে তার দলের উপরতলা থেকে চাপ আসার পর তিনি জাভেদকে নিমন্ত্রণ করতে বাধ্য হন। একই মঞ্চে দাঁড়িয়ে পরস্পরের পিঠও চাপড়ে দেন। সুতরাং তিনি যেটা বলার চেষ্টা করেছেন, এবং সেটা কিন্তু খুব ক্লিয়ার, সেটা হচ্ছে এই কাজটা তার দলেরই একটা অংশ করেছে। এবং এটা আপনি যদি লার্জার ট্রুথের দিকে দেখান তাহলে দেখবেন এই মুষল পর্বের শুরু অনেক দিন আগেই পশ্চিমবঙ্গে হয়ে গেছে। এখন যত তৃণমূল কংগ্রেসের শাসনের সময়সীমা বাড়ছে তত সেই মুষল পর্ব আরো ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর চেহারা নিচ্ছে, এবং আগামী দিনে এই চেহারাটা আরো বীভৎস আকার ধারণ করবে, এটুকু আমি খুব ভেবেচিন্তে আপনাদের কাছে ভবিষ্যৎবাণী করতে চাই। কারণটা কি? কারণটা হচ্ছে, দেখুন, একটা দল যদি রাজনৈতিক দল হয়, সেই দলের একটা আদর্শ থাকে, একটা সংবিধান থাকে, কর্মসূচি থাকে, সুনির্দিষ্ট নীতি থাকে, শৃঙ্খলা রক্ষার কমিটি থাকে, এবং মোটামুটি একটা গণতান্ত্রিক কাঠামো দলের ভিতরে তৈরি করা হয়, যাতে কোনো সিদ্ধান্তকে একক ব্যক্তির সিদ্ধান্ত বলে মনে না হয়। আপনি যদি কনভেনশনাল পলিটিক্যাল পার্টির ডেফিনিশন জেনে থাকেন তাহলে কোনো পার্টির সঙ্গে আপনারা এই তৃণমূল কংগ্রেস দলের কোনো তুলনাই টানতে পারবেন না। কেননা এই দল এত বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও একটা শৃঙ্খলাপরায়ণ, নীতিনিষ্ঠ, আদর্শ ভিত্তিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার কোনো চেষ্টাই করেনি। একজন ব্যক্তি, তার ইচ্ছা অনিচ্ছা এই দলে আইন, তিনি যা বলবেন তাই হবে, যা বলবেন না তাই হবে না। এবং এই ভদ্রমহিলা রাজ্যেও পুলিশ এবং কলকাতা পুলিশকে নিজের স্বার্থে যেভাবে ব্যবহার করে চলেছেন, তাতে পুলিশের আর কোনো উপায় নেই যে তাদের যে কারণের জন্য পুলিশ হওয়া, সেই আসল কাজটা তারা করে উঠতেই পারছেন না। আমি একথা বিশ্বাস করি না যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ যদি সক্রিয় থাকে তাহলে এই ধরনের ঘটনার আগাম আঁচ তারা পাবেন না। তাদের অনেক বিরুদ্ধে অনেক দুর্নাম আছে, কিন্তু এফেক্টিভনেস ও অতীতের তুলনায় অনেক কমে গেছে। কিন্তু মরা হাতির দামও কিন্তু লাখ টাকা। করবেন কি করে? কাকে ধরলে কোন বাবু বা কোন বিবি রেগে যাবেন, থানাতে এসে ঝামেলা শুরু করে দেবেন, তারপরে এক এক করে ফোন আসতে শুরু করবে, সর্বশেষ ফোনটা আসবে কালীঘাট থেকে। এই অবস্থায় যদি পুলিশ বাহিনীকে চাকরি করতে হয় তাহলে পুলিশ
সমাজ বিরোধীদের পিছনে সময় দেবে, না তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করে আপনি বাঁচলে বাপের নাম এটাকেই জীবনের একমাত্র মোক্ষ বলে মনে করবে? এর একটা চমৎকার উদাহরণ আমরা কিন্তু 14ই আগস্ট আরজি করে দেখেছি কিভাবে একজন কলকাতা পুলিশের কমিশনার তিনি একটা কর্তব্য করতে গিয়ে ভর্ৎসিত হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে। তার কারণ কি? কারণ হলো তিনি যে অত রাত্রিরে আরজি করে যাচ্ছেন সেই নির্দেশ তাকে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানতেনই না। যে মুহূর্তে তিনি দেখলেন যে আরজি কর চত্বরে তার পেয়ারের পুলিশ কমিশনার ঘুরে বেড়াচ্ছেন, অমনি তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে টেলিফোনে তাকে রীতিমতো ভর্ৎসনা করে বললেন, তুমি ওখানে করছোটা কি? বেচারা বিনীত গোয়েল তিনি বললেন, আমাকে অভিষেক বাবু বলেছেন তাই আমি এসেছি। তারপরে যেসব কথা বলেছেন আমি প্রকাশ্যে সেগুলো বলতে চাই না, কিন্তু সেদিন রাতেও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের কমিশনারকে বুঝিয়ে দিয়েছেন যে তার ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে কোনো কাজ তিনি বরদাস্ত করবেন না। এবং সেদিনকার ঘটনায় পরে যদি আপনারা সেই ঘটনাবলিতে কারা যুক্ত ছিল, তারা কোত্থেকে এসেছিল, কেন তারা আরজি করে ঢুকে তাণ্ডব করেছিল, কি তাদের লক্ষ্য ছিল, এখনো পর্যন্ত সরকারিভাবে তো সেগুলো আমরা জানতে পারিনি। কিন্তু বেসরকারিভাবে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো এই সংগঠিত গুন্ডামির পিছনে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের আশ্রয় প্রশ্রয় আশীর্বাদ সব ছিল। আমি খালি ববি হাকিমের কাছে জানতে চাইব যে অপরাধী বিহার আর ইউপি থেকে এলে আপনাদের জাত যায়, আর যদি কলাবাগান বস্তি বা উত্তর কলকাতার সব কুখ্যাত জায়গাগুলো থেকে গুন্ডারা এসে আরজি করে হামলা চালায়, তাহলে সেটা দস্তুর। কোন মানদণ্ডে আপনি এই সব ঘটনাগুলোকে মাপার চেষ্টা করছেন সেটা একটু দয়া করে ভাবুন। 2 নম্বর হচ্ছে, যে দল 15 বছর প্রায় ক্ষমতায় থাকতে চলল এবং কার্যত বিরোধীহীন একটা অবস্থানে রয়েছে, এবং যে দলে অন্য কিছু নেই, দলটা করার একমাত্র ইনসেন্টিভ হলো মাল কামানো, সেখানে এই ধরনের মুষল পর্ব একেবারে অনিবার্য ঘটনা। দেখুন, আমরা অনেক দিন ধরে সাংবাদিকতা করছি, চুলটুল পেকে গেছে, উঠেও গেছে। আমাদের এ কথা বলে কোনো লাভ নেই যে এই ধরনের অন্তর্দ্বন্দ্বের পিছনে স্বার্থটা কি। স্বার্থটা হচ্ছে যারা কম মাল তুলতে পারছে তারা অত্যন্ত ক্রুদ্ধ হচ্ছে যারা বেশি মাল তুলছে তাদের উপর। সেই ক্রোধ জমতে 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 একদিন খুব ভয়ঙ্কর চেহারা নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। এর বাইরে এই অন্তর্বিরোধের, এই অন্তর্দ্বন্দ্বের, এই রক্তক্ষয়ী অন্তর্দ্বন্দ্বের আর কোনো ব্যাখ্যা হতে পারে না। যদি এটা রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব হতো, অর্থাৎ
মতবাদের প্রশ্নে দুটো গোষ্ঠী মিলছে না, কিংবা এলাকা দখলের প্রশ্নে দুটো গোষ্ঠীর মধ্যে বিবাদ। সেই বিবাদের চেহারা আমরা কংগ্রেস জমানায় দেখেছি। তার চেহারা একটু মারপিট হতে পারে, হয়তো দু চারটে পেটও পড়তে পারে, কিন্তু এইভাবে বেছে বেছে শত্রুকে নিধন করার খেলায় সেটা নয়। অর্থাৎ এর পিছনে আসল স্বার্থটা হচ্ছে অর্থ। কিভাবে আমি while the sun shines কত টাকা কামিয়ে নিতে পারি। সুশান্ত বাবু কাকতালীয়ভাবে কলকাতার দক্ষিণের এমন একটা অঞ্চলের প্রতিনিধিত্ব করেন যেখানে 5 বছর আগেও যদি কোনো ছবি আপনারা ওই টয়লেটের দেখেন আর আজকের দেখেন, চিনতেই পারবেন না। অসংখ্য বহুতল তৈরি হয়ে গেছে, একটা দক্ষিণ কলকাতার মেজর মল মাথা তুলে দাঁড়িয়েছে, প্রচুর দোকান পাট রেস্তোরাঁ সব হয়েছে। তার মানে হচ্ছে যেখানে নির্মাণ সেখানেই পয়দা, আর যেখানেই পয়দা সেখানেই বখরা ভাগাভাগির প্রশ্ন এসে যায়। আর যেখানে বখরা ভাগাভাগির প্রশ্ন আসে সেখানে যখন আপোষে মীমাংসা হয় না, তখন সেটার চূড়ান্ত পরিণতি হয় এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে। গতকাল কসবায় আমরা যেটা চাক্ষুষ করলাম। এখন দেখুন, এই যে মুষল পর্ব, এই কথাটা আমি বলছি কেন? আমরা এই মুষল পর্ব শব্দটা ব্যবহার করি প্রধানত ভ্রাতৃঘাতী অন্তর্বিরোধে যদুকুলের যে সর্বনাশ ঘটেছিল তার কথা ভেবে। যদুবংশ ধ্বংস হয়েছিল এই ভ্রাতৃঘাতী অন্তর্বিরোধের কারণে। কিন্তু পুরাণ টুরাণে বা মহাভারতে দেখবেন এই সব কিছুই ঘটত কারুর অভিশাপের ফলে। অর্থাৎ যে কোনো অঘটনের কারণ হিসেবে অন্য কিছু লেখা হবে না, লেখা হতো কাহারও অভিশাপে এই ঘটনা ঘটিয়াছে। এখন আর তাণ্ডবের জন্য অভিশাপ ডাকতে হয় না। বস্তুত এটা কোনো অঘটনই নয়, মুষল পর্বই দৈনন্দিন এবং স্বাভাবিক ঘটনা। বহু বছর আগে জ্যোতিরিন্দ্র মৈত্র তার বিখ্যাত মধুবংশীর গলি কবিতায় একটা লাইন লিখেছিলেন, নিজেরাই মারামারি করছি, ঘরে বাইরে মরছি। পশ্চিমবঙ্গের সেই মারামারি এখন আরো অনেক বেশি ব্যাপক, তার উৎস আরো অনেক বেশি গভীর এবং সুদূর প্রসারিত। এই যে পচন, সেই পচনের মূল্য চোকাতে হবে প্রাথমিকভাবে আমাদের, এবং সবশেষে শাসককে। কেননা আগুন জ্বালিয়ে যে শাসক রাজ্য শাসন করে এবং সেটা নির্বাপনের কোনো চেষ্টা করে না, সেই আগুন একদিন অবধারিতভাবে তাকে গ্রাস করবেই করবে। এটাই ইতিহাসের অলঙ্ঘ নিয়ম। এই নিয়মেই ইতিহাস যুগে যুগে আবর্তিত হয়েছে। সুতরাং আরো যত দিন যাবে তত আমরা এই বন্দুক হাতে দাদাদের এই প্রক্সি লড়াই আরো বেশি করে দেখতে থাকব, এবং এক একটা ঘটনা ঘটবে
আমরা আঁতকে উঠব, টেলিভিশন সারাদিন ধরে মেলোড্রামা করবে, পরের দিন কাগজ ফলাও করে আপন মনের মাধুরী মিশায় রিপোর্ট করবে, আর আমরা ক্যাবাত করে পাশ ফিরে ঘুমিয়ে পড়ব। এই হচ্ছে বাংলার ভবিতব্য, যে ভবিতব্য দিনকে দিন আরও খারাপ হতে বাধ্য। ভালো থাকবেন, নমস্কার।